আসসালামু আলাইকুম। মিস্টার কিটাডি জব প্রিপারেশনের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা কম্বাইন 6 ব্যাংকের সম্পূর্ণ প্রশ্নটি সলিউশন করব। এই পরীক্ষাটি হয়েছিল 18/3/2021 সালে। এইটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার পোস্টের অর্থাৎ সহকারী প্রোগ্রামার পোস্টের। এটি ছিল প্রিলিমিনারি টেস্ট অর্থাৎ এমসিকিউ টেস্ট এসেছিল। এখানে 80টি প্রশ্ন ছিল ডিপার্টমেন্ট এবং নন ডিপার্টমেন্ট মিলিয়ে। আমরা সেট বিটা নিয়েছি সলিউশন করার জন্য, আমার কাছে সেট বিটা রয়েছে। আমরা সম্পূর্ণ কোশ্চেনটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত সলিউশন করব। আমরা এখানে একটু কম ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব, কারণ ব্যাখ্যা দিতে গেলে ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যায়, সেক্ষেত্রে অনেকেই ধৈর্য হারিয়ে ফেলেন। এই জন্য যাদের যে কোশ্চেনে সমস্যা থাকবে, বুঝতে পারবেন না যে আনসার এটা কেন হলো, সেক্ষেত্রে কমেন্ট বক্সে জানাবেন। আমি আশা করছি সেটা অন্য একটি ভিডিওতে বা কমেন্টেই রিপ্লাই দেওয়ার যে এটা কিভাবে হলো। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমার কোশ্চেনটিতে চলে যাই। কোশ্চেনটা আমার এখানে রয়েছে। এটি ছিল কোশ্চেন। পরীক্ষার সময় ছিল 1 ঘন্টা এবং পূর্ণমান ছিল 100, বাট প্রশ্ন ছিল 80টা। ঠিক আছে, 80কে 100তে কনভার্ট করা হবে পরে। সো প্রথম যে কোশ্চেনটা ছিল এটি ছিল ইংরেজি থেকে 10টি কোশ্চেন ছিল। ইংরেজি থেকে প্রথম কোশ্চেনটা ছিল এভরি নাও অ্যান্ড দেন। এই শব্দটার এই যে ইডিয়মসটা আছে এইটার অর্থ কী? এভরি নাও অ্যান্ড দেন হচ্ছে অকেশনালি, এর অর্থটা হচ্ছে অকেশনালি। ঠিক আছে, অকেশনালি মানে প্রায় আর কি। সো এভরি নাও অ্যান্ড দেন মিনস অকেশনালি। দ্য কারেক্ট স্পেলিং ইজ, এইখানে চারটা মানে একই শব্দের বিভিন্ন স্পেলিং দেওয়া আছে, কোনটা সঠিক স্পেলিং হবে? ইনঅ্যাগুরেট, INAUGURAT, ইনঅ্যাগুরেট শব্দের অর্থ হচ্ছে শুরু করা বা বিগিনিং, বোঝাতে ইনঅ্যাগুরেট শব্দটা ব্যবহার করা হয়। সো অপশান বি। সো দ্য সিনোনিয়াম অফ ভার্জেন, ভার্জেনের সিনোনিয়াম হচ্ছে স্টিপুলেশন, ভার্জেনের সিনোনিয়াম হচ্ছে স্টিপুলেশন, অপশান সি। হোয়াট ইজ দ্য অ্যাক্টিভ ভয়েস অফ হোয়াট শি থিংস ওয়াজ নোন টু আস, এটার অ্যাক্টিভ ভয়েস হবে উই নিউ হোয়াট হি থিংস, অপশান এ। দ্য ফেমাস কোয়েট ইট ম্যাটার্স নট হোয়াট সামওয়ান ইজ বর্ন বাট হোয়াট দে গ্রো টু বি ওয়াজ রিটেন ইন এ নোভেল বাই দ্য অথর। এটা কে লিখছে? এটা লিখছে হচ্ছে যে হ্যারি পটারের লেখক J.K. রলিং। J.K. রলিং, এটা হ্যারি পটার থেকে নেওয়া। J.K. রলিং এটা লিখছে। সো হোয়াই ডু ইউ অলওয়েজ বাই 5 লোভস নো ড্যাশ অ্যান্ড ড্যাশ। আমরা জানি যে 2-3টা অবজেক্টের মধ্যে তুলনা করতে আমরা কম্পারেটিভ অবজেক্টিভগুলো ব্যবহার করে থাকি। এখানে মাছের কম্পারেটিভ হচ্ছে আপনার মোর, এবং লিটলের কম্পারেটিভ আমরা জানি হচ্ছে যে লেস। তাহলে এখানে হবে মোর অর লেস। আমরা কথায় কথায় বলি যে মোর অর লেস, মানে হচ্ছে যে এই পুরো সেন্টেন্সটার অর্থটা হচ্ছে যে আপনি কেন সবসময় চারটি মানে এক্স্যাক্টলি 4টিই কিনেন, কম বেশি না কেন, এরকম বোঝাতে এটা লেখা হয়েছে। তো কম বেশি না কেন, মোর অ্যান্ড লেস, এর মিনিং হচ্ছে এটা। সো এখানে আনসার হবে মোর আর হচ্ছে লেস, অর্থাৎ অপশান এ। ঠিক আছে, ওকে। এরপরে প্রশ্ন হচ্ছে 7 নম্বর কোশ্চেন। সান কাম আউট রাইট আফটার ড্যাশ রেন অ্যান্ড দেয়ার ওয়াজ ড্যাশ বিউটিফুল রেনবো ইন ড্যাশ স্কাই। এটা হচ্ছে আর্টিকেল থেকে প্রশ্ন ছিল, এটা অনেকেই পারার কথা। এটা ছিল অপশান ডি হবে দ্য সান। কেন দ্য সান হয়েছে সেটা আসলে এখন বোঝানোর সময় আসে আমি মনে করি না। দ্য সান কেম আউট রাইট আফটার দ্য রেন অ্যান্ড দেয়ার ওয়াজ আ বিউটিফুল রেনবো ইন দ্য স্কাই। সো অপশান ডি ইজ দ্য রাইট আনসার। তো প্লিজ কাম ইন, হিয়ার ইন এখানে কি হবে? আমরা সাধারণত ইনটা কি জানি, প্রিপোজিশন, তাই না? কিন্তু এখানে আসলে এটা ইনটা প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয় নাই, এটা এখানে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। সো রাইট আনসার হবে অ্যাডভার্ব। আমরা জানি প্রিপোজিশন বসে হচ্ছে নাউন বা প্রোনাউনের পূর্বে। সো এখানে যেহেতু আপনার ওই ধরনের কোনো কেস নেই, সেহেতু এটা হচ্ছে একটা ইন। আরও ডিটেলসে বলা যাবে, কিন্তু সময় স্বল্পতার কারণে এগুলো বলতে পারছি না। এরপরে 9 নম্বর কোশ্চেনটি ছিল আই সেড ইফ আই ওয়ার ইউ আই উডন্ট গো। সো এখানে রাইট আনসার হবে অপশান সি, আই অ্যাডভাইজড হিম নট টু গো। ওকে, হি নেভার থট হোয়াট মাইট কাম আউট অফ ইট। এটা টেক কোশ্চেন, এটা একটা টেক কোশ্চেন। এই টেক কোশ্চেনের উত্তর কী হবে? আমরা টেক কোশ্চেন কীভাবে করতে হয় জানি, পজিটিভ হলে নেগেটিভ হয়, নেগেটিভ হলে পজিটিভ হয়, এরকমভাবে করতে হয়। আমি সে ব্যাখ্যা না গিয়ে আনসারটা হচ্ছে অপশান ডি, ডিড হি। ঠিক আছে, আচ্ছা। এরপরে হচ্ছে বাংলা থেকে 10টি প্রশ্ন ছিল। বাংলার প্রথম প্রশ্নটি ছিল কেতাদুরস্ত শব্দের অর্থ হচ্ছে পরিপাটি। নিচের কোন বিপরীত শব্দগুচ্ছ সঠিক নয়? বিপরীত শব্দগুচ্ছ কোনটা সঠিক নয়? এটার হচ্ছে অপশান
ঘ আগ্রহ নিগ্রহ, এটা সঠিক নয়। দু হাতে দুই আদিম পাথর, এই কাব্যগ্রন্থ কার কাব্যগ্রন্থ এটা? দুই হাতে দুই আদিম পাথর, এটা হচ্ছে আহসান হাবিবের কাব্যগ্রন্থ। দুই হাতে দুই পাথর, এটা হচ্ছে আহসান হাবিবের একটা কাব্যগ্রন্থ, বিখ্যাত কাব্যগ্রন্থ এটি। দ্বন্দ্ব সমাসের দ্বন্দ্ব শব্দের অর্থ হলো, দ্বন্দ্ব শব্দের অর্থ হচ্ছে জোড়া বা যুগল, ঠিক আছে? জোড়া বা যুগল হতে দ্বন্দ্ব শব্দটা ব্যবহার করা হয়। কোনটি ঘোষ মহাপ্রাণ ধ্বনি? আমরা জানি যে ঘোষ মহাপ্রাণ ধ্বনি কোনগুলো? ঘ, ঝ, ড, ধ, ভ, এইগুলো হচ্ছে যে ঘোষ মহাপ্রাণ ধ্বনি। তো সেই অনুসারে ঝ হচ্ছে আমার অপশান খ, ঝ হচ্ছে আমার ঘোষ মহাপ্রাণ ধ্বনি। মেটে কলসি শব্দবন্ধে মেটে কোন প্রকার বিশেষণ? এখানে এটা কোন প্রকার বিশেষণ? এটা হচ্ছে উপাদানবাচক বিশেষণ, উপাদানবাচক বিশেষণ। তারপর হচ্ছে 17 আগোরা শব্দের বাংলা পরিভাষা। আগোরা শব্দের বাংলা পরিভাষা হচ্ছে মুদিখানা। আগোরা শব্দের বাংলা পরিভাষা হচ্ছে মুদিখানা। ওকে, আচ্ছা 18 নম্বর কোশ্চেনটা ছিল যা আঘাত পায়নি, বাক্যটি এক কথায় প্রকাশ করা। যা আঘাত পায়নি, এটার বাংলা কি হবে এই শব্দটি? 18 নম্বরে ছিলাম আমরা। যা আঘাত পায়নি, এটা হচ্ছে কি অনাহত। যা আঘাত পায়নি, এটা হচ্ছে কি অনাহত। হ্যাঁ, অনাগত বা অনাঘাত বা এরকম কিছু না, এটা হচ্ছে অনাহত। নিচের কোন শব্দটি সন্ধিযোগে গঠিত? সঞ্চয়। সঞ্চয় সন্ধি বিচ্ছেদ হচ্ছে সমযোগচয়, সঞ্চয়। আচ্ছা, তার মানে অপশান হচ্ছে গ। কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস? কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস? পায়ের আওয়াজ পাওয়া যায়, এটা হচ্ছে একটা মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক, আমরা সবাই জানি। আর নিষিদ্ধ লোবান, নিষিদ্ধ লোবান হচ্ছে শামসুল হকের মধ্যযুদ্ধ ভিত্তিক উপন্যাস নিষিদ্ধ লোবান, প্রথম অপশানটি। পায়ের আওয়াজ পাওয়া যায় হচ্ছে নাটক মৃত্যু ক্ষুধা। মৃত্যু ক্ষুধাটা হচ্ছে আসলে কাজী নজরুল ইসলামের, এটার কাহিনী হলো আপনার একটা নদীর সড়কের কাহিনী নিয়ে সম্ভবত একটা কাহিনী, হ্যাঁ, নদী এবং সড়কের নিয়ে একটা কাহিনী। আর হচ্ছে আরেক ফাল্গুন, এটা হচ্ছে জহির রায়হানের, এটা হচ্ছে ভাষা আন্দোলনকে নিয়ে কেন্দ্র করে। সো এটা নিয়ে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস হবে নিষিদ্ধ লোবান। ইন হুইচ ওয়ান অফ দ্য ফলোইং, এরপরে ম্যাথমেটিক্স থেকে ছিল, অর্থাৎ গণিত থেকে ছিল প্রশ্ন 10টি। তো ইন হুইচ ওয়ান অফ দ্য ফলোইং চয়েস পি মাস্ট বি গ্রেটার দেন কিউ, এখানকার যে রিলেশনগুলো দেওয়া আছে এই রিলেশনগুলোর মধ্যে থেকে আপনাকে চয়েস করতে হবে যে পি মাস্ট বি গ্রেটার দেন কিউ। এই রিলেশনগুলো আপনি যদি অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন যে এখানে রাইট আনসার হবে গ্রেটার দ্যান অপশান ডি, 9 টু দি পাওয়ার পি ইজ গ্রেটার দ্যান 9 টু দি পাওয়ার কিউ। এটা যদি জাস্ট একটা ভ্যালু কল্পনা করে যদি অ্যাসাইন করে দেখেন তাহলে এটাই আসবে। ইন এ ট্রায়াঙ্গেল দ্য লেন্থ অফ দ্য সাইড আর 5, 9 and x, হোয়াট স্টেটমেন্ট ইজ অলওয়েজ ট্রু? সো আমরা জানি যে কি, আমরা ত্রিভুজের ক্ষেত্রে জানি যে হচ্ছে মানে দুইটা সাইডের যোগফল অবশ্যই একটা সাইডের যোগফল থেকে বেশি হয়, একটা সাইড থেকে বেশি হয়। দুইটা সাইডের যোগফল একটা সাইড থেকে বেশি হয়। তাহলে সেই অনুযায়ী আপনি যদি 5, 9 এবং x এর মধ্যে রিলেশন তৈরি করেন তাহলে এখানে সত্য হবে এইটা, 4 থেকে বড় এবং 14 থেকে ছোট। ঠিক আছে, এটা যদি করেন অর্থাৎ ওই রিলেশন যেটা বললাম যে ওয়ান সাইড ইজ লেস দ্যান আদার টু সাইড, সামেশন অফ আদার টু সাইড, এই রিলেশন অনুযায়ী যদি করেন তাহলে দেখবেন যে এটা আসে যে এক্স হচ্ছে 4 থেকে বড় এবং 14 থেকে ছোট। ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে যে 23 দ্য রেশিও অফ টু নাম্বার ইজ 3:4 অ্যান্ড দেয়ার এলসিএম ইজ 84, ফাইন্ড দ্য নাম্বার। ওকে, আমাকে দেওয়া আছে তাদের রেশিও হচ্ছে 3:4, তাহলে 3:4 যদি হয় আমরা ধরে নিই যে এটাকে যদি আমরা লিখি যে আমরা একটা নাম্বার হচ্ছে a = 3x বলতে পারি, b = বলতে পারি 3:4 যেহেতু 4x বলতে পারি, তাই তো? তাহলে 3:4x, তাহলে আমার একটা নাম্বার হলো 3x আর একটা নাম্বার হলো 4x, তাহলে এলসিএম = আমরা কি বলতে পারি? এলসিএম = হচ্ছে এখান থেকে আমরা যদি এলসিএম নিই, আমরা জানি যে কীভাবে এলসিএম নেওয়া হয়, 3 × 4 × x, তাই না? তাহলে 3 × 12x হয়, এই 12x হয়, তাই তো?
এখন 12x ইকুয়াল টু কত হয়, 12x ইকুয়াল টু হচ্ছে 84। এখন x এর মান পেয়ে যাব, এরপরে আমরা a এবং b এর মান ওই x এর মান বসিয়ে আমরা ক্যালকুলেট করতে পারবো। সো x এর মান যদি আমরা ক্যালকুলেট করি আমরা পাবো হচ্ছে যে a ইকুয়াল টু পাবো 21, b ইকুয়াল টু পাবো 28, তাহলে রাইট আনসার হচ্ছে 28। The selling price of an article is take 39 if it is cost price is numerically equal to its profit percent, then its cost price is কত হবে, ঠিক আছে। এর কস্ট প্রাইস হবে 24। আমরা এটা যদি ম্যাথটা করতে গেলে সময় লাগবে, এই জন্য আমি শুধুমাত্র আনসারটা বলে যাচ্ছি। এটার আনসার হবে সি 30। It takes thrice as long as to do a piece of work as B takes. A and B together can finish a piece of work in 15 days, অর্থাৎ দুজনে একসাথে 15 দিনে করতে পারে। এ একাকী ওই কাজটি কত দিনে করতে পারবে, এ একাকী এই কাজটি 60 দিনে করতে পারবে, ঠিক আছে। এটা যদি সিম্পল ম্যাথ জাস্ট করলেই বের করতে পারবেন যে তারা এক একজনে কতটুকু করে, দুজন একসাথে কতটুকু করে, জাস্ট দুইটা যোগ করলেই হবে, ঠিক আছে। আচ্ছা, when 4 is added to one half of a number the result is 14, what is the number, ঠিক আছে। এখন এটা আরও সহজ, জাস্ট ক্যালকুলেশন করলে পেয়ে যাবেন যে when 4 is added to one half of a number, নাম্বারটা ধরে নেবেন x, তাহলে x বাই 1/2 অফ এ নাম্বার, x এর হাফ এর সাথে 4 যোগ করলে দ্য রেজাল্ট ইজ 14। এভাবে ইকুয়েশন দাঁড় করে সেটা সমাধান করলে আনসারটা পেয়ে যাবেন। আনসারটা হবে অপশান এ 20, অপশান এ 20। ওকে, এবারে 27 নম্বর কোয়েশ্চেন। 27 এ ছিল ইফ এ বি সি আর নট ইকুয়াল টু 0 or 1 and if a to the power x equal to b, b to the power y equal to c and c to the power x equal to a, then x y z equal to কত, x y z এর মান হবে 1, ক্যালকুলেশন করলে পাবেন। if 1 by y equal to 3 সমস্ত 1/2, then 1 by y plus 2 equal to what, এটা যদি সলিউশন করেন তাহলে এর মানটা পাবেন হচ্ছে 7/16, অপশান ডি। A man spends 75% of his income increases by 20% and his expenditure increases by 15%. His saving are then increased by কত পার্সেন্ট, অপশান আছে 5%, 10%, 23, 35। ম্যাথটা যদি সলিউশন করেন এটা হচ্ছে 35% আসবে, ঠিক আছে। ওকে, a shopkeeper lost 7.5% by selling an article. If he had bought it at 10% less and sold it take 31 more, আরো যদি 31 টাকা বেশি বিক্রি করে তাহলে he would have gained 20%. Find the cost price of the article, তাহলে আর্টিকেলের এটা যদি সলিউশন করেন তাহলে আনসার আসবে 200 টাকা। হ্যাঁ, এরপরে হচ্ছে যে ডিপার্টমেন্টাল 40টি প্রশ্ন ছিল, ডিপার্টমেন্টের 40টি প্রশ্ন, এগুলো একটু মনোযোগ দিয়ে দেখবেন। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ কারেক্ট টু ইনিশিয়ালাইজ অ্যারে ইন সি। এখানে দেখেন প্রথম অপশনটা আছে, এখানে এইভাবে অ্যারে আসলে ইনিশিয়ালাইজেশন করা হয় না, এখানে আমাদের থার্ড ব্র্যাকেট দিতে হয়, সেটা দেওয়া না, এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়েছে, এটাও দেওয়া মানে এটাও সিতে অ্যালাউ না। এরপরে এটাও একই রকম, এটাও ভুল, এটাও ভুল, জাস্ট ডি নাম্বারটা ঠিক আছে। এখানে দেখেন থার্ড ব্র্যাকেটের মধ্যে অ্যারে সাইজ দিয়ে আমার ইনিশিয়ালাইজেশন করা আছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, তার মানে হচ্ছে সব দিক থেকে এটা হচ্ছে কারেক্ট। তাহলে কারেক্ট আনসার হবে অপশান ডি। এরপরে ছিল 32, হোয়াট ইজ দ্য অ্যাক্সেস মেথোডোলজি ইন অ্যারে। অ্যাক্সেস মেথোডোলজি কোনটা, এখানে আসলে অ্যারে থেকে আমরা সিকুয়েন্সিয়ালিও ডাটা নিতে পারি এবং র্যান্ডমলিও ডাটা নিতে পারি ইন্ডেক্সিংয়ের মাধ্যমে, ঠিক আছে। বাট আমাকে এখানে ইন্ডেক্সিংয়ের মাধ্যমে এখানে রাইট আনসারটা তাহলে কি হবে, এখানে কনফিউশনটা সবার। এখানে রাইট আনসারটা হবে সিকুয়েন্সিয়ালি, বিকজ এটার ভালো একটা ব্যাখ্যা আছে, আমি সে ব্যাখ্যায় না যে আপনারা জাস্ট যদি গুগলে যদি লেখেন হোয়াট ইজ দ্য অ্যাক্সেস মেথোডোলজি অর হোয়াই ইজ দ্য অ্যাক্সেস মেথোডোলজি অফ অ্যান অ্যারে ইজ সিকুয়েন্সিয়াল নট র্যান্ডম, তখন আপনারা আনসারটা পেয়ে যাবেন। আমি সিম্পলি যদি বলি সেটা হচ্ছে আপনি সিকুয়েন্সিয়ালি অ্যাক্সেস করার জন্য আপনাকে কোনো ধরনের কোনো কিছু ফলো করতে হবে না, আর র্যান্ডমলি অ্যাক্সেস করতে হলে আপনাকে হেল্প নিতে হবে ইন্ডেক্সিংয়ের। দ্যাটস ওয়াই আপনার সিকুয়েন্সিয়াল হচ্ছে রাইট আনসার এই ক্ষেত্রে, বাট দুইটাই কিন্তু কারেক্ট।
হোয়াট ইজ দ্য আউটপুট অফ দ্য ফলোয়িং সি সেগমেন্ট, এই সেগমেন্টের আউটপুট কত? আমরা যদি দেখি যে এখানে আছে ইন্টিজার আই, ইফ প্রিন্ট একটা নাম্বার প্রিন্ট করা আছে, শূন্য প্রিন্ট করা আছে স্ট্রিং হিসেবে, এবং i = 5 যদি হয়, এলস i = 3 এত দেওয়া আছে। এখন দেখি কন্ডিশনটাকে আসলে সত্য হয় কিনা। একটা প্রিন্ট ফাংশন কি রিটার্ন করে? একটা প্রিন্ট ফাংশন রিটার্ন করে যে সে কতটা আউটপুটে দেখাচ্ছে, কতটা জিনিস সে প্রিন্ট করতেছে, সেটা সংখ্যা। এখানে একটা জিনিস মাত্র সে প্রিন্ট করতেছে, যে কারণে এই প্রিন্ট ফাংশনটার আউটপুট হবে 1। তাহলে ইফ 1, যেহেতু 1 এর ভিতরে, তার মানে এটা সত্য হলে তাহলে ইফ কন্ডিশনের ভিতরে ঢুকবে, এলসের ভিতরে ঢুকবে না। তাহলে ইফের ভিতরে যেহেতু ঢুকছে, তাহলে i = 5। তাহলে 0 একবার এখানে যে স্ট্রিংটা আছে, 0 স্ট্রিং এই আকারে প্রিন্ট করছে, এর ভিতরে 0 আছে, 0টা প্রিন্ট করছে, তারপরে i এর মান 5, আবার লাস্টে আসে iটা প্রিন্ট করছে, তাহলে 0 5 হবে। তাহলে অপশান ডি। এখানে 0 আগে প্রিন্ট করলো, তারপরে এই i = 5 পাইলো, এলসে কিন্তু ঢুকবে না, তাহলে প্রিন্ট আপে আসি %di আছে, তাহলে i এর মান এখানে আছে 5, এই 5টা প্রিন্ট করবে। ঠিক আছে, ওকে। এরপরে আছে ইন এ শপ কাস্টমার আর প্রোভাইডেড দ্য সার্ভিস অ্যাজ এ ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ পলিসি। তো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ কোথায় ফলো করা হয় সেটা আপনারা জানেন, বাট সাম স্পেশাল কাস্টমার্স ক্যান বি সার্ভড অ্যাট এনি টাইম বেসড অন দেয়ার ইম্পর্টেন্সি। সো বেসড অন দেয়ার ইম্পর্টেন্সি আমাকে সার্ভিস দিতে হবে, তাহলে সেটা হচ্ছে আমরা সেটাকে প্রায়োরিটি বেসিসে দিতে পারি। তার মানে হচ্ছে আসলে এটা হচ্ছে প্রায়োরিটি কিউই। ঠিক আছে, অনেক সহজ। হুইচ অফ দ্য ফলোইং ডাটা স্ট্রাকচার ইজ মোস্ট সুইটেবল ফর গ্রাফ রিপ্রেজেন্টেশন ইন ফ্লুইড ওয়ারশেল অ্যালগোরিদম? ফ্লুইড ওয়ারশেল অ্যালগোরিদমের ক্ষেত্রে আমরা জানি যে প্রথমে আমাদেরকে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সটার খুব প্রয়োজন হয়, এটাই হচ্ছে অ্যাডজাসেন্সি। এটা রাইট অ্যান্সার হবে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ কারেক্ট? এটার মধ্যে কোনটা হচ্ছে সঠিক? তাহলে এই সঠিকটা বের করতে হলে আমাকে সবগুলো আগে একটু পড়তে হবে। প্রথমটা হচ্ছে কি লেখা আছে যে এক্স এক্সটেন্ড ওয়াই ইফ ইজ কারেক্ট। এটা এক্স এক্সটেন্ড মানে এক্স ওয়াইকে এক্সটেন্ড করবে, ইজ কারেক্ট, এটা কথাটা সত্য হবে ইফ অ্যান্ড অনলি ইফ এক্স ইজ এ ক্লাস অ্যান্ড ওয়াই ইজ অ্যান ইন্টারফেস। হ্যাঁ, এখন দেখেন আমরা এক্স এই যে ক্লাস, এক্স হচ্ছে ক্লাস আর ওয়াই হচ্ছে ইন্টারফেস। ঠিক আছে, তাইলে এক্স এক্সটেন্ড ওয়াই এটা কি সত্য না। ঠিক আছে, অপশান বি যদি পড়েন এক্স এক্সটেন্ড ওয়াই ইজ কারেক্ট ইফ অ্যান্ড অনলি ইফ এক্স ইজ অ্যান ইন্টারফেস অ্যান্ড ওয়াই ইজ অ্যান ক্লাস, এটাও সত্য না। এরপরের অপশানটি আছে এক্স এক্সটেন্ড ওয়াই ইজ কারেক্ট ইফ এক্স অ্যান্ড ওয়াই আর আইদার বোথ ক্লাস আর বোথ ইন্টারফেস। মানে হচ্ছে দেখেন, এক্স যদি ক্লাস হয় এবং ওয়াইও যদি ক্লাস হয়, তাহলে কিন্তু কি এক্স ওয়াইকে এক্সটেন্ড করতে পারবে। আবার আপনার এক্স যদি ইন্টারফেস হয় এবং ওয়াই যদি ইন্টারফেস হয়, সেক্ষেত্রেও কিন্তু এক্সটেন্ড করতে পারবে। বাট এই প্রথম দুইটা অপশানে কি ছিল যে এক্স ইজ ক্লাস, ওয়াই ইজ ইন্টারফেস, তাহলে এক্স ক্লাস থেকে ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করা হয়, নট এক্সটেন্ড। দ্যাটস ওয়াই এই দুইটা অপশান ছিল মিথ্যা। ঠিক আছে, তার মানে সত্য অপশানটা আমরা পেয়ে গেছি, অপশান সি ইজ দ্য রাইট আনসার। তো হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট এ মেথড অফ থ্রেড ক্লাস? এখানে কয়েকটা থ্রেড ক্লাসের ফাংশন দেওয়া আছে, এগুলো মেথড না। কোনটা? স্লিভ থ্রেড ক্লাসের, স্টপ থ্রেড ক্লাসের, আইল থ্রেড ক্লাসের, এই তিনটা থ্রেড ক্লাস। বাট গো কোনো মেথড না, সে কারণে রাইট আনসার হবে গো। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট রিগার্ডিং অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ক্ষেত্রে কোনটা সত্য? অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ক্ষেত্রে সত্য কোনটা? অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ক্ষেত্রে সবগুলো যদি আপনি পড়েন তাহলে দেখতে পাবেন লাস্টের অপশান ডি হচ্ছে রাইট আনসার। অ্যান অ্যাবস্ট্রাক্ট ক্লাস ক্যান নট বি ইউজড অ্যাজ এ ডাটা টাইপ, এটা হচ্ছে সত্য। আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে ডাটা টাইপ হিসেবে ইউজ করতে পারি না। ঠিক আছে, এটা হচ্ছে সত্য। তাহলে দ্য ফিচার ইন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং দ্যাট অ্যালাউ দ্য সেম অপারেশন টু বি ক্যারিড আউট ডিফারেন্টলি ডিপেন্ডিং অন দ্য অবজেক্ট। তাহলে একই জিনিস ভিন্নভাবে করাটাকে আমরা এখানে বলি হচ্ছে পলিমরফিজম। তাহলে সাপোজ ইউ সার্চিং স্টুডেন্ট ডাটা ইউজিং স্টুডেন্ট নাম্বার অ্যাজ দ্য কি। সাপোজ ইউ সার্চিং স্টুডেন্ট ডাটা, আপনি স্টুডেন্ট ডাটাকে সার্চ করছেন দ্যাট ইউজিং স্টুডেন্ট নাম্বার অ্যাজ এ কি, স্টুডেন্ট নাম্বারকে কি হিসেবে ইউজ করে। হুইচ অফ দ্য ফলোয়িং অ্যারেঞ্জমেন্ট অফ দ্য স্টুডেন্ট ডাটা ইজ সুইটেড ফর বাইনারি সার্চ? বাইনারি সার্চের ক্ষেত্রে আমরা জানি কি সর্টেড হইতে হয়, তাই না? তো এখানে অপশান তাহলে কোনটা হবে? তাহলে এটার রাইট আনসার হবে, দেখেন এই সবগুলো যদি আপনি পড়েন তাহলে দেখবেন স্টুডেন্ট ডাটা ইজ
ডাটা অ্যারেঞ্জ ইন অ্যাসেন্ডিং অর্ডার অফ দ্য স্টুডেন্ট, তাহলে শুধুমাত্র আমরা বাইনারি সার্চ করতে পারবো। তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপরে 41 কোশ্চেন ছিল, একটা গ্রাফ দেওয়া আছে, ডিটারমাইন দ্য কস্ট অফ দ্য শর্টেস্ট পাথ বিটুইন নোড 1 এবং 4 এর মধ্যে শর্টেস্ট পাথ যদি ক্যালকুলেশন 3 4, তাহলে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। হোয়াট ইজ দ্য আউটপুট অফ দ্য জাভা প্রোগ্রাম, এই জাভা প্রোগ্রামটার আউটপুটটা কী হবে? এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা আছে প্রথমে ক্লাসে আই, এবং পরে দেখেন এখানে জাস্ট সিস্টেম ডট আউটপুট প্রিন্টলাইনের মধ্যে ডাইরেক্ট হচ্ছে যে অবজেক্ট তৈরি করে অবজেক্ট দিয়ে এই ভেরিয়েবলটাকে কল করা হয়েছে। তাহলে ভেরিয়েবলটাকে যদি এটা যদি ইনিশিয়ালাইজেশন করা নেই বাই ডিফল্ট এটা ভ্যালু হবে 0, তাহলে এটা 0 প্রিন্ট করবে। যদি ইনিশিয়ালাইজেশন করা না থাকে তাহলে 0 হয় ইন্টিজারের ক্ষেত্রে, ঠিক আছে। সাপোজ ইউ আর ইউজিং অ্যান HTML browser at a client machine C তে to access a static HTML web page hosted in a HTTP server S, হ্যাঁ HTTP সার্ভার হচ্ছে S আর আপনার ক্লায়েন্ট মেশিন হচ্ছে C। খেয়াল করেন, the page contain exactly one static embedded image which also reside at S, assuming no web caching. Which of the following is correct when you load the web page along with the এমবেডেড ইমেজ সহ যদি আপনি ওই ওয়েব পেজটাকে যদি আপনি লোড করেন তাহলে ঘটনা কোনটা হবে? আপনি যদি সবগুলো এখানে পড়েন তাহলে দেখবেন অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। সি নিড টু সেন্ড অ্যাট লিস্ট 2 HTTP রিকোয়েস্ট টু এস বাট এ সিঙ্গেল TCP কানেকশন ইজ সাফিসিয়েন্ট। আমরা কানেকশন তৈরি করার জন্য TCP বাট 2টা HTTP রিকোয়েস্ট লাগবে, ঠিক আছে। এটা হচ্ছে অপশন বি। এরপরে 44 নম্বর কোশ্চেনটা ছিল কনভার্টিং এ প্রিমিটিভ ডাটা টাইপ ইনটু ইটস করসপন্ডিং রেফার ক্লাস অবজেক্ট ইনস্ট্যান্ট ইজ কল্ড, এটা সবাই জানে অটোবক্সিং, এটাকে বলা হয় অটোবক্সিং, ঠিক আছে। এরপরে বলা আছে n ইন্টু n অ্যারে ভি ইজ ডিফাইন্ড অ্যাজ ফলোজ, যে ভি আই জে মানে অ্যারের প্রত্যেকটা এলিমেন্ট ভি আই জে ইকুয়াল টু আই মাইনাস জে ফর অল আই জে, আই ইজ লেস দ্যান অর ইকুয়াল আই ইজ লেস দ্যান জে, এটা জে হবে সম্ভবত, লেস দ্যান অর ইকুয়াল n, ঠিক আছে। এখানে কন্ডিশনটা দেওয়া আছে, তো এই কন্ডিশন অনুসারে যখন আমরা অ্যারেটাকে লিখব, অ্যারেটাকে যখন আমরা এই কন্ডিশন অনুসারে n ইন্টু n ধরেন 3:3 অথবা 4:4 অথবা 4:3 এই ধরনের অ্যারে যখন আমরা লিখব, ভ্যালুগুলো যখন 3:3 এর জন্য আমরা এইভাবে যখন ভ্যালুগুলো লিখব তখন দেখবেন রো এবং কলামগুলো যদি আমরা যোগ করি মানটা, আমি একটু স্লাইডে যে আমি একটু লিখছি সেটা হচ্ছে এস, এটা যদি একটু দেখেন যখন আপনি ধরেন এখানে হচ্ছে আপনার n/n বোঝানোর জন্য যে এখানে ডট ডট দিয়ে n/n, সো এইভাবে ধরেন যে আপনি যখন ভ্যালুগুলো যখন এইভাবে লিখবেন, হ্যাঁ এইভাবে যখন রো এবং কলাম অনুযায়ী যখন ভ্যালুগুলো লিখবেন তখন দেখবেন যে এই যে রোতে যদি যোগ করেন এবং কলাম, এই রো এবং কলাম প্রথম রো প্রথম কলাম এবং দ্বিতীয় রো দ্বিতীয় কলাম এভাবে যদি প্রত্যেকটা যোগ করেন দেখবেন যে প্রত্যেকটা যোগফল কিন্তু 0 হবে, তাহলে আলটিমেটলি পুরোটার যোগফল কিন্তু 0ই হবে, ঠিক আছে। যার কারণে এটার রাইট অ্যান্সার হবে 0, অর্থাৎ অপশান এ। দ্য কম্বিনেশন অফ অ্যান আইপি অ্যাড্রেস অ্যান্ড এ পোর্ট নাম্বার ইজ নোন অ্যাজ, আইপি অ্যাড্রেস এবং পোর্ট নাম্বারের কম্বিনেশনকে আমরা বলি হচ্ছে সকেট অ্যাড্রেস। টু ইমপ্লিমেন্ট Dijkstra's shortest path algorithm on unweighted graph so that it runs in linear time, that data structure to be used, linear time হতে হবে কিন্তু, তাহলে কোন ডাটা স্ট্রাকচারটা আমরা এখানে ইউজ করতে পারবো? এখানে আমরা লিনিয়ার টাইমের জন্য আমরা কিউই ডাটা স্ট্রাকচারটা ইউজ করবো। এখানে আমরা জানি যে আপনার বিএফএস এর জন্য আমরা এটা ব্যবহার করি, সো বিএফএস ইমপ্লিমেন্টেশনের জন্য এখানে কিউই ব্যবহার করবো, ঠিক আছে। ওকে, তাহলে এটা হচ্ছে এটার রাইট অ্যান্সার হবে কিউই। এরপরে 48 নাম্বার হবে হোয়াট ডাজ দ্য ফলোইং ফাংশন ডু, ইন্টিজার ফান ইন্টিজার এক্স কমা ওয়াই ইফ ওয়াই ডাবল ইকুয়াল টু 0 রিটার্ন 0, রিটার্ন এক্স প্লাস ফান, আবার ফাংশনটাকে কল করা হয়েছে রিকার্সিভ ফাংশন এক্স কমা ওয়াই মাইনাস 1। এখন ধরেন যে কোনো একটা ভ্যালু দিয়ে ধরেন 3 2 4 3 এভাবে যদি খেয়াল করেন যে এই ফাংশনটা কয়বার চলবে, ওয়াইয়ের মান যত হবে ততবারে চলবে, তাই না? তার মানে হচ্ছে যে আসলে এটা হচ্ছে যে এক্স ইন্টু ওয়াই, অর্থাৎ এক্সকে ততবারে, ধরেন এক্সের মান যদি 2 হয় এবং ওয়াইয়ের মান যদি 3 হয়, তাহলে এই লুপটা যদি আপনি চালান দেখবেন এই 2টা 3 বার যোগ করতেছে। তো 3 বার যোগ করা মানে কি? আসলে হচ্ছে যে এটা এক্স ইন্টু ওয়াই মানে 3 দুগুণা কত, ধরেন এক্সের মান 2 ওয়াইয়ের মান 3, তাহলে 2 ইন্টু 3 ইকুয়াল টু 6। তার মানে হচ্ছে যে 2কে 3 বার যোগ করছে, মানে হচ্ছে আসলে এখানে এক্স ইন্টু ওয়াই, তাহলে রাইট অ্যান্সার হবে এক্স ইন্টু
ওয়াই। কনসিডার দ্য ফাংশন ফান এক্স কমা ওয়াই, এটা এক্স কমা ওয়াই বিলো। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ফান 4 3। এই ফাংশনটাকে যদি আমরা নিচে একটা ফাংশন দেওয়া আছে, ফাংশনটাকে যদি 4 3 ফাংশন দিয়ে যদি কল করি তাহলে আউটপুট কী হবে? তাহলে আমরা যদি 4 3 দিয়ে কল করি, এটা একটা রিকার্সিভ ফাংশন দেখা যাচ্ছে। দেখেন 4 3 দিয়ে কল করলে প্রথমে এই যে ফান আছে এখানে ফান আছে, এখানে 4 - 1 কমা এক্স প্লাস ওয়াই মানে হচ্ছে কত 4 আর হচ্ছে কত 3, তাহলে 7, তাই না 7। এরপরের বার যখন কল হবে শুধুমাত্র তখন এটা রিটার্ন করবে যখন এক্স এর মান যখন 0 হবে, তার মানে এক্স এর মান 0 হওয়া পর্যন্ত আমাকে লুপটা চলবে। তাহলে 3 - 1 মানে কত 2, এখনও 0 হয় নাই, তাহলে 7 আর 3 যোগ করলে কত হয় 10, ঠিক আছে। এরপরে 2 - 1 মানে 1, তার মানে এখনও কন্ডিশন ঠিক আছে। আবার কল হবে, কল হলে এখন হবে আগে ছিল 10 আর হচ্ছে এখন হলো 2, তাহলে 12, আর তারপরে হচ্ছে যে 1 - 1 0, আর ওটা হচ্ছে 12 একে 13 হবে, ঠিক আছে। তাহলে 0 যেহেতু হয়ে গেছে এখন ওয়াই এর মানটা রিটার্ন করবে, তাহলে ওয়াই এর মান লাস্ট কত আছে 13 আছে, তাহলে রাইট অ্যান্সার হবে অপশান এ 13। তাহলে 50 নম্বর প্রশ্নটি ছিল অ্যান ইনভার্সন in an array. An inversion in an array A is a pair ai, aj such that ai is greater than aj and I is greater than j, I is less than j. An array will have the maximum number of inversion if it is, এর মধ্যে কোনটা সত্য? এখন কথা হচ্ছে এটা কখন আপনার ম্যাক্সিমাম নাম্বার অফ ইনভার্সন মানে হচ্ছে এটা দ্বারা আসলে কী বোঝাচ্ছে, আপনি একটা অ্যারে যদি সর্টেড করতে হয় কতগুলা কম্প্যারিজন বা কতগুলা কম্পেয়ারের প্রয়োজন হবে, সেটাই হচ্ছে আসলে ইনভার্সনের মাধ্যমে নির্ণয় করা হয়, ঠিক আছে। এটা হচ্ছে সেটার প্রোগ্রাম। তো এটা করার জন্য আপনার যদি ডাটাটা যদি অলরেডি সর্টেড অবস্থায় থাকে, যদি অলরেডি ডাটা যদি আমরা জানি যে অলরেডি সর্টেড অবস্থায় থাকে, তাহলে আমার কিন্তু কোনো কম্প্যারিজনের দরকার হবে না, ঠিক আছে। কিন্তু যদি আমার ধরেন আমি অ্যাসেন্ডিং আকারে যদি যখন সাজাবো জিনিসটাকে, কিন্তু ডাটাটা দেওয়া আছে ডিসেন্ডিং আকারে মানে উল্টা, তাহলে কিন্তু আমাকে ম্যাক্সিমামে লাগবে মানে বেশি লাগবে, ঠিক আছে। আবার যদি ধরেন ডিসেন্ডিং আকারে দেওয়া আছে অ্যাসেন্ডিং করতে হবে, বা অ্যাসেন্ডিং আকারে দেওয়া আছে ডিসেন্ডিং করতে হবে, ঠিক আছে, তখন আমার সবচেয়ে ম্যাক্সিমাম হয়, অর্থাৎ উল্টাটা রিভার্সটা, তার কারণে তখনই ম্যাক্সিমাম একমাত্র প্রয়োজন হবে, ঠিক আছে। ধরেন একটা ডাটা আছে 1 2 3 4, তো তখন এই ডাটাকে যদি অ্যাসেন্ডিং আকারে সাজাইতে বলে তাহলে তো আর কোনো কিছুরই দরকার হয় না, এটা অলরেডি সর্টেড, তার মানে এখানে কোনো ইনভার্সনের দরকার নেই। বাট এই ডাটাটা যদি 4 3 2 1 থাকতো তাহলে কিন্তু সবগুলো নাম্বারে ইনভার্সন করার দরকার হতো। তো সেই কারণে হচ্ছে যখন অ্যাসেন্ডিং আকারে দেওয়া আছে ডিসেন্ডিং করতে হবে, ডিসেন্ডিং আকারে দেওয়া আছে অ্যাসেন্ডিং করতে হবে, তখন ম্যাক্সিমাম নাম্বার অফ ইনভার্সনের দরকার হবে, মানে ভাইস ভার্সা, ঠিক আছে, রিভার্স। তার মানে হচ্ছে যে রাইট অ্যান্সার হবে অপশান সি, সর্টেড ইন অল্টারনেট ফ্যাশন। যদি অল্টারনেট ফ্যাশনে থাকে তখনই শুধুমাত্র ম্যাক্সিমাম হবে। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট অ্যান ইনফ্লেস অ্যালগোরিদম? ইনফ্লেস অ্যালগোরিদম মানে হচ্ছে যে আমার এক্সট্রা কোনো জায়গা লাগবে কি না, ঠিক আছে। ইনফ্লেস অ্যালগোরিদমে এক্সট্রা জায়গা লাগে না, তাহলে ইনসারশন অ্যালগোরিদমে এক্সট্রা জায়গা লাগে না, সিলেকশন সর্টে লাগে না, হিপ সর্টে লাগে না, শুধুমাত্র মার্জ সর্টে এক্সট্রা লাগে, তার মানে এটা হচ্ছে এটা রাইট অ্যান্সার হবে অপশান সি। আচ্ছা, which one of the following statement is true for an undirected graph? খেয়াল করেন গ্রাফটা কিন্তু আনডিরেক্টেড, ঠিক আছে, গ্রাফ হবে আনডিরেক্টেড। এখানে পিতে একটা কথা বলা আছে, পিতে বলা আছে যে নাম্বার অফ অড ডিগ্রি ভার্টিসেস ইজ ইভেন, অর্থাৎ নাম্বার অফ অড ডিগ্রি ভার্টিসেসের নাম্বার অফ অড ডিগ্রি ভার্টিসেসের যোগফল হবে ইভেন, এবং সাম অফ ডিগ্রি অফ অল ভার্টিস সবগুলো ভার্টিসের যোগফল হবে ইভেন। এই কথা দুইটার মধ্যে কোনটা সত্য? এখন আমরা যদি একটু এক্সপ্লেনেশনে যাই, আমি একটু স্লাইডে যাই, আমরা একটা কথা জানি, সেটা হচ্ছে আমরা জানি যে সাম অফ অড ডিগ্রি প্লাস সাম অফ ইভেন ডিগ্রি ইকুয়াল টু 2 ইন্টু নাম্বার অফ ইডস, যতগুলো ইডস আছে তার সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে নাম্বার অফ সাম অফ অড ডিগ্রি এবং সাম অফ ইভেন ডিগ্রি, এটা হচ্ছে আমরা জানি। এখন সেই অনুযায়ী আমরা যদি সাম অফ অড ডিগ্রি, আমাকে ওইখানে কন্ডিশনে যেটা বলছে সাম অফ অড ডিগ্রি এখানে রাখলাম আর সাম অফ ইভেন ডিগ্রিকে ওই পাশে পার করে দিলাম, ঠিক আছে, লেফট সাইড থেকে রাইট পাশে পার করে দিলাম, তাহলে এখন আসতেছে 2 ইন্টু নাম্বার অফ ইডস মানে E2E মাইনাস সাম অফ ইভেন ডিগ্রি, ঠিক আছে। তাহলে 2 ইন্টু যেহেতু 2 গুণ আকারে আছে তাহলে আমরা বলতে পারি
টু যেহেতু গুণাকারে আছে তাহলে আমরা বলতে পারি যে সাম অফ অড ডিগ্রি ইকুয়াল টু, তাহলে এটা দুই যেহেতু গুণাকারে আছে তাহলে কি হবে, এটা জোড়ে হবে। তার মানে হচ্ছে যে আমার পি ঠিক আছে। আর কিউবের ক্ষেত্রে ইচ ডিগ্রি কাউন্টেড টোয়াইস। সো যেহেতু আমাদের টোটাল নাম্বার অফ ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে টোটাল নাম্বার অফ ইটস ইন্টু টু, তার মানে দুই দিয়ে এখানেও গুণ হচ্ছে, সেক্ষেত্রেও তার মানে হচ্ছে যে যোগফল হবে, দুই ক্ষেত্রে যোগফল হবে আমার কি ইভেন, যার কারণে আমার পি এবং কি দুইটা কথাই কি সত্য। তার মানে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশান সি বোথ পি অ্যান্ড কিউ রাইট অ্যান্সার। কথাটা কি বুঝে গেছে? অর্থাৎ নাম্বার অফ অড ডিগ্রি ভার্টিসেস ইজ ইভেন। কেমনি ইভেন হইলো? অড ডিগ্রি এবং ইভেন ডিগ্রি দুইটা যোগ করলে হইলো 2e, মানে 2 ইন্টু নাম্বার অফ ইটস। তাহলে নাম্বার অফ অড ডিগ্রি ইকুয়াল টু 2e মাইনাস এত। যাই হোক, আমরা যাই বিয়োগ করি না কেন, যেহেতু দুই গুণাকারে আছে সেহেতু ওটার রেজাল্টে হবে ইভেন। আর এটারও সবগুলো রেজাল্টও কিন্তু দুই দিয়ে, যেহেতু এখানেও গুণ হচ্ছে সেহেতু 2e। তাহলে ধরেন ইটস হলো 10টা হোক 20টা হোক যতটাই হোক না কেন, দুই দিয়ে গুণ করলে সেটা জোড়ে হবে, সে কারণে বোথ পি কিউ আর দ্য রাইট অ্যান্সার। 55. What is the full form of SMTP? Simple Mail Transfer Protocol. Simple Mail Transfer Protocol. Option C is the right answer. Option C হলো সঠিক উত্তর। টেবল প্রোগ্রাম হ্যাজ 10 রেকর্ড। টেবল প্রোগ্রামার, একটা টেবল আছে, প্রোগ্রামার নামে হ্যাজ 10টা রেকর্ড আছে এখানে। ইট হ্যাজ এ নাল স্যালারি, অর্থাৎ কোনো স্যালারি নাল নাই। কলাম ইন অলসো ইউনিক, এবং প্রত্যেকটা স্যালারি হচ্ছে ইউনিক। হোয়াট উইল বি দ্য আউটপুট অফ দ্য এসকিউএল স্টেটমেন্ট? সিলেক্ট কাউন্ট করতেছে ফ্রম প্রোগ্রামার হোয়ার স্যালারি ইজ গ্রেটার দ্যান অল কন্ডিশনটা আছে। অল কি করে? প্রত্যেকটা কন্ডিশন যদি সত্য হয় সাবকোয়েরিতে তাহলে এটা ট্রু রিটার্ন করে, তাই তো? দেখি আমরা এখানে কি আছে সাবকোয়েরিতে। সিলেক্ট স্যালারি ফ্রম প্রোগ্রামার, তাহলে ধরেন এই প্রোগ্রামার যে টেবিলটা আছে সেখানে 10টা স্যালারি, ধরেন একজনের স্যালারি 1 2 3 4 5 এভাবে 10 পর্যন্ত আছে। তাহলে সিলেক্ট স্যালারি ফ্রম প্রোগ্রামার, স্যালারিটা নেবে, তখন ধরেন একজনের স্যালারি 1 টাকা একজনের স্যালারি আছে, তাহলে 1 রিটার্ন করলো, ঠিক আছে। এখন দেখবে যে হোয়ার স্যালারি ইজ গ্রেটার দেন, তাহলে এইটা রিটার্ন করতেছে 1, তাহলে দেখবেন যে সর্বক্ষেত্রে এটা ট্রু হবে না। কেন সর্বক্ষেত্রে ট্রু হবে না? কারণ যেইটার ধরেন এখানে যে স্যালারিটা আছে, মানে এই স্যালারিটা আর এখানে যে কোনো একটা স্যালারির সাথে তো এটা সেম হবে, তাহলে সেক্ষেত্রে এটা মিথ্যা হয়ে যাবে। তাহলে মিথ্যা হলে কন্ডিশনটা সর্বক্ষেত্রে কি সত্য হচ্ছে না। তাহলে অল আমরা ইউজ করি তখন যখন সর্বক্ষেত্রে সত্য হলে ট্রু রিটার্ন করবে। একটা কন্ডিশন এখানে মিথ্যা হচ্ছে, তার মানে এটা ট্রু রিটার্ন করতেছে না। তাহলে ট্রু রিটার্ন যদি না করে তাহলে এইটা কাউন্টে রিটার্ন করবে কত? 0। বাট এখানে যদি এনই থাকতো তাহলে দেখেন একটা ছাড়া বাকি সবগুলোই কিন্তু ট্রু রিটার্ন করতো। তাহলে একটা ছাড়া বাকি সবগুলো ট্রু রিটার্ন করলে এখানে আপনার উত্তর হতো 9, ঠিক আছে। 10টা আছে রেকর্ড, 10টার মধ্যে একটা ট্রু হবে না, কারণ এখানে যে স্যালারিটা সেটা এই একটার সাথে মিলে যাবে, মানে সেম স্যালারি যখন আমরা কম্প্যারিজন করব তখন তো কন্ডিশনটা সত্য হবে না, সেক্ষেত্রে একটা কন্ডিশন শুধু মিস যাবে, তখন কিন্তু 9 রিটার্ন করবে যদি এখানে আমরা এনি ইউজ করি। বাট যখন আমরা অল ইউজ করতেছি এখানে তখন কিন্তু এটা 0 হবে, ঠিক আছে, এখানে কেউ ভুল করবেন না। এরপরে হুইচ অফ দ্য ফলোইং ইজ রেগুলার এক্সপ্রেশন টু রিপ্রেজেন্ট অল দ্য বাইনারি স্ট্রিং উইথ অড প্যারিটি? অড প্যারিটি মানে কি? অড মানে হচ্ছে প্যারিটি, মানে কি? প্যারিটি হচ্ছে যে ধরেন অড প্যারিটি বিজোড় সংখ্যক 1, ঠিক আছে। ইভেন প্যারিটি মানে হচ্ছে জোড় সংখ্যক 1, তাহলে বিজোড় সংখ্যক 1 ধরেন 0 0 1 0 1 1 1, এভাবে বিভিন্ন স্ট্রিং দিয়ে যখন আপনারা এই রেগুলার এক্সপ্রেশনগুলো যখন করবেন, যাচাই করবেন, তখন দেখবেন যে সবগুলা কোনোটা এটাতে কোনোটা ম্যাচিং হচ্ছে না, এটাতে কোনো স্ট্রিং ম্যাচ হচ্ছে না, এটাতে কোনো স্ট্রিং ম্যাচ হচ্ছে না, ছোটো ছোটো স্ট্রিং দিয়ে ট্রাই করেন। তো আমি এখানে এটা ট্রাই করে দেখছি যে এটা সি হচ্ছে রাইট আনসার হবে, সি, অপশান সি ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে। আর বাকিগুলোর ক্ষেত্রে কোনো না কোনো স্ট্রিং এটা ম্যাচ করে না, অড প্যারিটি আছে এমন স্ট্রিং। আচ্ছা, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ডাটা স্ট্রাকচার ক্যান বি ইউজড বোথ অ্যাজ এ স্ট্যাক অ্যান্ড কিউ হিসেবে কোনটা ব্যবহার করা যেতে পারে? স্ট্যাক অ্যান্ড কিউ হিসেবে একমাত্র ডি কিউ ব্যবহার করা যায়। হোয়াট ইজ দ্য কারেক্ট আউটপুট অফ দ্য ফলোইং সি প্রোগ্রাম স্টেটমেন্ট? এখানে অ্যারে ইকুয়াল টু 6 7 একটা অ্যারে ডিক্লেয়ার করা আছে, এখানে একটা পয়েন্টার বলা আছে, পয়েন্টার টাইপ ভেরিয়েবল ডিক্লেয়ার করা আছে, স্ট্যাটিক পি ইকুয়াল টু অ্যারে প্লাস 5, মানে অ্যারে, এই অ্যারে মানে হচ্ছে যে কি আমার এর বেজ অ্যাড্রেস মানে হচ্ছে যে অ্যারের প্রথম যে এলিমেন্টটা সেটাকে নির্দেশ করতেছে, তাহলে এটা প্লাস 5, তো এটা প্লাস 5 মানে হচ্ছে বেজ অ্যাড্রেস প্লাস 5 মানে হচ্ছে ওইখান থেকে 5টা এলিমেন্ট সামনে, তাহলে এটা হচ্ছে 0 1 2 3 4 5, মানে হচ্ছে যে 1, তাহলে এই 1 থেকে এই যে পি ভেরিয়েবলটা এটা ইনিশিয়ালাইজেশন হয়েছে 1 থেকে, এই 1 নম্বর এলিমেন্ট যেখান থেকে আছে এখান থেকে সামনের দিকে। এখন আমরা যদি প্রিন্ট করতেছে %d p1, তাহলে p1, p এর ক্ষেত্রে 0 কোনটা? p
পি এর ক্ষেত্রে 0 হচ্ছে, যেহেতু এখান থেকে পিটা অ্যাসাইন করা হয়েছে তাহলে এখান থেকে শুরু তার, তাহলে 0 হচ্ছে এটা আর 1 হচ্ছে 2, তাহলে এটা প্রিন্ট করবে কত? অপশান বি 2 প্রিন্ট করবে। আচ্ছা, এরপর হচ্ছে সাপোজ ইউ ওয়ান্ট টু ইনসার্ট অ্যান এলিমেন্ট ইনটু অ্যান এমটি লিঙ্ক লিস্ট হোয়াইল মেনটেনিং দ্য সর্টেড অর্ডার, হোয়াট ইজ দ্য ওয়েস্ট কেস টাইম। এখন সব সময় মানে প্রত্যেকটা এলিমেন্ট যদি আমরা সর্টেড করি, প্রত্যেকটা আপনার ইনসার্টের পরে আবার সর্টেড করলাম, তাহলে কিন্তু এক ধরনের উত্তর হবে। আবার যখন আমরা ইনসার্ট করার পরে একসাথে সব যদি সর্টেড করে তাহলে কিন্তু একটা উত্তর হবে, কারণ যখন প্রত্যেকটা এলিমেন্ট সর্টেড করব তখন আমার দুইটা এর দরকার হবে, তাহলে সেক্ষেত্রে আমার আনসারটা হবে থিটা n স্কোয়ার। আর যখন আমরা একসাথে করব তখন কিন্তু আমার n log n হবে, ঠিক আছে। তো সেজন্য এখানে যেহেতু ওটা ইন্ডিকেট করা নেই, সেই জন্য এটা রাইট আনসারটা আমরা দিতে পারি থিটা n স্কোয়ার। Which one of the following operation is not big one for an array of sorted data? You may assume that array element are distinct, ঠিক আছে। তাহলে অ্যারে এলিমেন্ট যদি ডিস্টিংক্ট হয় তাহলে বিগ ওয়ান লাগবে হচ্ছে যে শুধু ডিলিট এলিমেন্ট, মানে ডিলিটের ক্ষেত্রে লাগে, ডিলিটেড এলিমেন্ট আমরা বিগ ওয়ান হয়। তাহলে হোয়াট ডাজ দ্য ফলোইং ফাংশন ডু ফর এ গিভেন লিঙ্ক লিস্ট উইথ ফার্স্ট নোড অ্যাজ হেড। এখানে দেখেন বয়ের ফান স্ট্যাক নোড স্টার জাস্ট একটা মেথড ডিক্লেয়ার করা আছে, এটার এটা কী হবে উত্তরটা কী হবে? অপশান এ তে বি সি ডি দেওয়া আছে, অপশান 4টা অপশান দেওয়া আছে, এটা যদি সবগুলো যদি পড়েন অপশান বি ইজ দ্য রাইট আনসার। প্রিন্ট অল নোড অফ লিঙ্ক লিস্ট ইন রিভার্স অর্ডার, এটাকে এখানে যদি একটু তাকান তাহলে বুঝতে পারবেন যে আসলে এটা রিভার্স অর্ডারে প্রিন্ট করতেছে, অপশান বি ইজ দ্য রাইট আনসার। এরপর আছে হুইচ প্রোটোকল ডাইনামিক্যালি অ্যাসাইন আইপি অ্যাড্রেস ইন এ টিসিপি আইপি নেটওয়ার্ক। টিসিপি আইপি নেটওয়ার্কে কোনটা ডাইনামিক্যালি অ্যাসাইন করে? আমরা জানি যে এটা ডিএসসিপি প্রোটোকলের মাধ্যমে অ্যাসাইন করে। সাপোজ ইউ হ্যাভ এ 8 বিট বাইনারি নাম্বার n, 8 বিটের একটা বাইনারি নাম্বার হলো n একটা নাম্বার, which one of the following operation does not change its lower 4 bit? এই 4টি কথার মধ্যে কোনটা লোয়ার 4 বিটকে পরিবর্তন করবে না? এখানে দেখেন সি নাম্বার আছে এ নেগেটিভ লজিক্যাল প্রোডাক্ট অফ n উইথ 0fh, এটা হচ্ছে রাইট আনসার, অপশান সি। ওকে, দ্য ফার্স্ট অর্ডার ট্রাভার্সাল অফ এ বাইনারি ট্রি ইজ এত অ্যান্ড দ্য ইনার অর্ডার ট্রাভার্সাল অফ এ সেম ট্রি ইজ এত, হোয়াট ইজ দ্য হাইট অফ দ্য অ্যাবোভ বাইনারি ট্রি? এই দুইটা ট্রি দিয়ে আপনারা ট্রিটা ড্র করবেন, ড্র করার পরে আপনারা হাইটটা বের করে নিতে পারবেন। এটা সহজেই যখন ট্রিটা তৈরি ইন অর্ডার এবং পোস্ট অর্ডার দিয়ে যখন ট্রিটা তৈরি করবেন, এই যে আপনার পোস্ট অর্ডার এবং ইন অর্ডারটা দেওয়া আছে, কীভাবে এই ইন অর্ডার এবং পোস্ট অর্ডার দিয়ে ট্রি তৈরি করতে হয় সেটা যদি না পারেন সেক্ষেত্রে অনলাইন থেকে দেখে নেবেন, দেখে নিয়ে এই ট্রিটা যখন তৈরি করবেন তখন আপনারা ট্রি দেখে কিন্তু হাইটটা বলতে পারবেন। সো আমি তৈরি করে রেখেছিলাম পূর্বে, আমি তৈরি করে দেখেছি যে এইটার হাইট হবে আপনার 4, ঠিক আছে, এটার হাইট হবে আপনার 4। ওকে, তারপর 64, which one of the following is the appropriate set of test case a, b when the part of a program shown is tested by decision condition coverage অর্থাৎ ব্রাঞ্চ কাভারেজ। ব্রাঞ্চ কাভারেজের ক্ষেত্রে নিয়ম হলো ধরেন এখানে বলা আছে যে ইফ এ অর বি এক্স ইকুয়াল টু, অর্থাৎ এ যদি সত্য হয়, এই কন্ডিশনটা যদি সত্য তাহলে কিন্তু এখানে আসবে না, তাহলে এ ট্রু হলে এ ফলস হবে অথবা এ ফলস হলে এ ট্রু হবে, তাই না? এটা হচ্ছে ব্রাঞ্চের ক্ষেত্রে কন্ডিশন। তাহলে আমার এই এখানে কয়েকটা কন্ডিশন দেওয়া আছে, তার মধ্যে অপশান সি অর্থাৎ প্রথম অপশানটা যদি ইফ যদি ফলস হয় তাহলে পরেরটা তো ট্রু হবে, আবার প্রথমটা যদি ট্রু হয় তাহলে পরেরটা ফলস হবে, এই কারণে সি ইজ দ্য রাইট আনসার। এ কেন রাইট আনসার না দেখেন, এটা ফলস হলে এটা ট্রু, ঠিক আছে, হ্যাঁ এটা ফলস হলে এটা ট্রু, ঠিক আছে, বাট এটা ট্রু হলে যেটা ফলস হবে সেটা তো বলা নেই, ঠিক আছে, এই কারণে এটা রাইট আনসার না। বি এর ক্ষেত্রে এরকম কিছু, ডি এর ক্ষেত্রে এরকম কিছু, এটা দেখলেই বুঝবেন। তারপরে 65 কনসিডার এ ভার্চুয়াল মেমোরি সিস্টেম হোয়ার 3 phase are allocated for real memory. If the phase replacement algorithm used in FIFO, how many phase replacement take place for the case of? এখানে কিছু ফেজের দেওয়া আছে, এখন বলা হচ্ছে যে কতগুলা রিপ্লেসমেন্টের প্রয়োজন হবে। এটা যদি আপনারা সলিউশন করতে চান আপনারা দেখবেন যে এখানে 6টা রিপ্লেসমেন্ট প্রয়োজন হয়, 6টা রিপ্লেসমেন্ট প্রয়োজন হয়, সেক্ষেত্রে এটার কাছাকাছি যে আনসারটা, যেহেতু আনসারটা এখানে নেই সেহেতু কাছাকাছি আনসার 5টা দিতে পারেন, ঠিক আছে। ওকে, এরপরে দেওয়া আছে হ্যাশ ইনক্লুড স্টাডি ডট এজ, একটা স্ট্রাকচার ডিক্লেয়ার করা আছে টেস্ট নোট নামে এবং কিছু এর ভিতরে ক্যারেক্টার টাইপের 3টা ভেরিয়েবল ডিক্লেয়ার করা আছে XYZ। এরপরে ওই স্ট্রাকচারের নোট তৈরি করা আছে একটা, এখানে বলা হচ্ছে 1 2 C+3 একটা ডিক্লেয়ার করা আছে,
নোট টুতে ডিক্লেয়ার করা আছে, এটার অ্যাড্রেসটা দিয়ে দেওয়া হয়েছে, এরপরে প্রিন্ট করা হয়েছে। এখন একটু খেয়াল করেন, জাস্ট নোট 2 + 1, নোট 2 + 1 মানে কি? নোট 2 + 1 মানে হচ্ছে এটা 0 এটা 1, তাহলে 2। আর নোট 2 + 2 মানে হচ্ছে C + 3 মানে হচ্ছে F, সি হচ্ছে সি থেকে তিনটা ক্যারেক্টার সামনে গেলে হচ্ছে F পায়, তার মানে হচ্ছে যে এটা প্রিন্ট করার কথা 2 আর হচ্ছে F, কিন্তু এখানে অপশানে যেহেতু নেই তাহলে 2F এই অপশানটা এখানে নেই। সো যে কোনো একটা আনসার দিতে পারেন, 0F দিতে পারেন, ঠিক আছে, যেটা কাছাকাছি, আর বাকিগুলো কিন্তু কাছাকাছি না। The minimum number of the comparison required to determine if a integer appears more than n by 2 times in a sorted array of n integer is, এটার উত্তর হবে কি? এটার উত্তর হবে, এটা প্রশ্নটা আবার পড়েন, the minimum number of comparison, মানে কত কম সংখ্যক কম্পারিজন ইউজ করে, কত কম সংখ্যক কম্পারিজন ইউজ করে টু ডিটারমাইন ইফ অ্যান ইন্টিজার অ্যাফেয়ার মোর দ্যান n by 2 টাইম, একটা ইন্টিজার যদি আপনার ইফ অ্যান ইন্টিজার অ্যাফেয়ার্স মোর দ্যান n by 2 টাইমস, অর্ধেকের বেশি আর কি বলতে গেলে, ইন এ সর্টেড অ্যারে, সর্টেড অ্যারেতে যদি ওইটা যদি একের মানে অর্ধেকের বেশি সময় জুড়ে যদি থাকে তাহলে সেক্ষেত্রে হবে এটার কমপ্লেক্সিটি হবে log n, ঠিক আছে। ওকে, এটা হচ্ছে অপশান বি। Consider an entity relationship ER model where R is defined as a many to one relation from entity set E1 to entity, দুইটা entity set আছে, entity set E1 এবং E2, ঠিক আছে, একটা entity set ধরেন E1 এবং E2, তো এর মধ্যে আছে হইলো many to one relation, তাই না? তো many to one relation আছে। If E1 and E2 participate totally in R and cardinality of E1 is greater than the cardinality of E2, which one of the following is true? এখানকার মধ্যে কোনটা সত্য? তাহলে every entity in E1 is associated with exactly one entity in E2, যেহেতু many to one relation তার মানে every entity in E1 is exactly connected to only one entity in E2, তার মানে হচ্ছে যে আমরা অপশন এ হচ্ছে রাইট আনসার, যেহেতু many to one relation বলেই দিছে প্রথমে। সাপোজ y is an integer variable whose value is either 0 or 1, which one of the following is the equivalent of the statement if y double equal to 0 y equal to 1 else y equal to 0, এটা হচ্ছে মডুলাস y equal to 1 মডুলাস y, তাহলে 1 কে যদি আপনি 0 দিয়ে করেন তাহলে 1 পাবেন, আর 1 দিয়ে করলে 0 পাবেন, উল্টাটা পাবেন, সেই কারণে কোশ্চেন থেকে বোঝা যাচ্ছে এটা অপশন হচ্ছে ডি। আচ্ছা, 17 নম্বর কোশ্চেনটা ছিল following table shows the delivery record of an online shop which of the SQL statement result in the largest value, হ্যাঁ, এখানে কি একটা টেবিল দেওয়া আছে, বলা আছে কোনটা লার্জেস্ট ভ্যালু দেখাবে, তাহলে এখানে লার্জেস্ট ভ্যালুর জন্য আমরা জানি যে আমরা ম্যাক্সটা ইউজ করে থাকি, ম্যাক্স অ্যাগ্রিগেট ফাংশনটা, সিলেক্ট ম্যাক্স কোয়ান্টিটি ফ্রম ডেলিভারি রেকর্ড, ম্যাক্স অ্যাগ্রিগেট ফাংশনটা আমরা ইউজ করে থাকি এটার ক্ষেত্রে, ঠিক আছে। ওকে, ব্ল্যাক মানি 71 হচ্ছে ব্ল্যাক মানি ইজ রিলেটেড টু, ব্ল্যাক মানি হচ্ছে কিসের সাথে রিলেটেড? ব্ল্যাক মানি কিসের সাথে রিলেটেড? স্টক মার্কেটের সাথে রিলেটেড। এরপরে 71 থেকে 80 নম্বর প্রশ্ন পর্যন্ত হচ্ছে আপনার জেনারেল নলেজ থেকে আসা, সো জেনারেল নলেজগুলো আমরা এখন সলিউশন করছি। ব্ল্যাক মানডে, নট মানি, ব্ল্যাক মানডে ইজ রিলেটেড টু স্টক মার্কেট। হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ এস্টাবলিশ দ্য ফান্ডামেন্টাল রাইট অফ এডুকেশন? ফান্ডামেন্টাল রাইট অফ এডুকেশন হচ্ছে আপনার 17তে বলা আছে, ঠিক আছে, 17তে। Which one of the following country is the latest member of the United Nation? United Nation's latest member হচ্ছে আপনার সাউথ সুদান, ঠিক আছে। ওকে, দ্য মক্স অফ বিনোদ বিবি ইজ লোকেটেড অ্যাট, এটা কোথায় আছে? এটা হচ্ছে আপনার রাজশাহীতে, এটা হচ্ছে আপনার ঢাকাতে। বিনোদ বিবি এটা হচ্ছে ঢাকাতে, ঠিক আছে। ওকে, এরপরে হচ্ছে যে ইন হোয়াট সি উড ইউ ফাইন্ড দ্য গ্রেট ব্যারিয়ার রিফ? এটা হচ্ছে কোরাল সি, এটা হচ্ছে কোরাল সি। আচ্ছা, এরপরে হচ্ছে 76 হুইচ কান্ট্রি ইজ কল দ্য থান্ডারবোল্ট অফ এশিয়া? থান্ডারবোল্ট অফ এশিয়াকে কাকে বলা হয়? থান্ডারবোল্ট এশিয়া হচ্ছে আপনার ভুটান, থান্ডারবোল্ট এশিয়া হচ্ছে আপনার ভুটান। দ্য টোটাল বর্ডার ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশ ইজ, এটা আপনারা সকলেই পারার কথা, টোটাল বর্ডার ডিস্ট্রিক্ট হচ্ছে আপনার 32, ঠিক আছে, এটা হচ্ছে 32।
ওকে, হু ওয়াজ ডিজাইন দ্য লোগো অফ মুজিব, বর্ষের লোগো কে ডিজাইন করছে? এটা হচ্ছে সব্যসাচী হাজরা, সব্যসাচী হাজরা। নেম অফ দ্য ব্যাংক এস্টাবলিশ আন্ডার বাংলাদেশ পুলিশ ওয়েলফেয়ার ট্রাস্ট, বাংলাদেশ পুলিশ ওয়েলফেয়ার ট্রাস্টের জন্য হচ্ছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড। ঠিক আছে, এরপর হচ্ছে ফ্লে ইট মে ওয়ে ইজ রিটেন বাই সচিন টেন্ডুলকার, সচিন টেন্ডুলকার। ফ্লেইং ইট মে ওয়ে ইজ রিটেন বাই সচিন টেন্ডুলকার। এ ছিল টোটাল 80টি প্রশ্ন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্নে কারো ডিটেলস বুঝতে হয় সেক্ষেত্রে কমেন্ট করবেন যে কোন প্রশ্নটি আপনি ডিটেলস ব্যাখ্যা সহ আরও ক্লিয়ার হইতে চাচ্ছেন, সেক্ষেত্রে লিখবেন কমেন্টে। আমি যদি সম্ভব হয় যে কমেন্টে উত্তর দিয়ে দিব, আর যদি সম্ভব না হয় সেক্ষেত্রে অর্থাৎ দেখা গেছে যে আপনার অনেক বেশি এক্সপ্লেনেশনের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমি আলাদা ভিডিও করে সেটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের টিউটোরিয়াল এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।